স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আসলে কিভাবে পালিয়ে গেছেন। তাকে কলকাতার একটা ইকো পার্কে ঘোরাফেরা করতে দেখা গেছে শস্যমণ্ডিত, তার সঙ্গে অসীম কুমার উকিল, অপু উকিল সহ আরো কয়েকজনকে দেখা গেছে। তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কিভাবে গেল। অনেকে মনে করেন যে তাদের পালানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার সহযোগিতা ছিল, নতুবা এখনো পর্যন্ত মূল যারা এই আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, তারা কোথায়? তারা তো নেই। আজকে 2 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসছে, সেই 2 মাসেও তাদের কোনো হদিশ নেই। এখন যারা ধরা পড়ছে ওই চুটকা ফাটকা, তারা অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ শেখ হাসিনার পরের ধাপে যারা আছে, তার মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল। আর বিশেষ করে আসাদুজ্জামান খান কামাল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গত 15 বছরে এই যত নির্যাতন, গুম, খুন, বহু ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা, এবং নিঃসন্দেহে ওই রকম দায়িত্বে থাকলে এই সমস্ত ঘটনা তিনি এড়াতে পারেন না। তার দায় অবশ্যই তার উপর আছে। ইতিমধ্যে অনেক মামলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল কোথাও নাই। তারপরে চ্যানেল 24 এর যে ক্যামেরা, সেখানে তাদের হাতে যে ফুটেজ আসে তাতে দেখা যায় যে শস্যমণ্ডিত আসাদুজ্জামান খান কামাল ইকো পার্কে বসে অসীম কুমার উকিল সহ কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। পরে যখন নাকি তারা ভিডিও করছিল তখন খুব দ্রুত তারা সটকে পড়ে। যাই হোক, এই খবরটা বেশ কালকে চাউর হয়েছে। এখন তাদের যেই র্যাবের মিডিয়া উইং, তাদের কাছে এই প্রশ্নটা সাংবাদিকরা ছুড়ে দেয় যে কিভাবে তিনি দেশ ছেড়ে পালালেন। তো র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তিনি বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন, সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব বা কর্ম পরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ আমরা করে যাচ্ছি। আসলে এটা সম্ভব না, কেননা দেশের এই এরকম বিস্তৃত এলাকা, যশোর থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার সাথেই সীমান্ত এলাকা। এই সীমান্ত এলাকা দিয়ে কে কিভাবে চলে গেছে তার তো আমরা সীমান্ত এলাকা দিয়েও দেখলাম যে কিছু ধরা পড়তে। আবার সীমান্ত এলাকা পার হতে যে ওই যে ইসাক আলী খান পান্না নিহত হয়েছে, সেই ঘটনাও আছে। মেঘালয় দিয়ে যারা যাচ্ছে, মেঘালয়ের রীতিমতো সীমান্ত। আর সবচেয়ে বড় কথা হলো ভারতীয় বাহিনী, বিএসএফ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা সহযোগিতা করছে। এই প্রান্তে বাংলাদেশের যে বিজিবি আর ওই প্রান্তে বিএসএফ। বিএসএফ এমনি সাধারণ পাবলিক যখন যাচ্ছে তাদেরকে গুলি করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে যারা রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে, তাদেরকে মনে হচ্ছে বরণ করছে। নতুবা তারা যদি বাংলাদেশে যদি বিজেপিকে ফাঁকি দিয়ে তারা যায়ও, তো ওই প্রান্তে বিএসএফ কি করছে? বিএসএফ তো প্রতিরোধ করছে না, এবং একজনকেও দেখা যায়নি বিএসএফ এর এই পর্যন্ত, বা কলকাতায় যারা গেছে। এমন তো না যে সবারই ভিসা আছে, তাহলে কেউ গ্রেপ্তার হয়েছে সেটা দেখা যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে নরেন্দ্র মোদী সরকার যারা আশ্রয় নিচ্ছে, যা পালিয়ে যাচ্ছে, তাদেরকে একটা সেফ এক্সিট দিচ্ছে বা তাদেরকে আশ্রয় দিচ্ছে। হয়তো তাদের বিষয়টা প্রকাশ করছে না রাজনৈতিক কারণে, কারণ তাহলে সম্পর্ক খারাপ হবে। এমনিতেই শেখ হাসিনাকে নিয়ে একটা টানাপোড়েন আছে যে যদি বিচার শুরু হয়, তাকে যদি ফেরত পাঠাতে বলা হয় তাহলে ফেরত দিতে হবে। তো সেই কারণে তো বাকি নেতাদের ব্যাপারে যে দলে দলে সব যে পালায় যাচ্ছে, তাদের ব্যাপারটা তারা গোপন রেখেছে, গোপন রেখে তাদেরকে আশ্রয় দিচ্ছে। নতুবা ভারতের যদি কঠোর ভূমিকা থাকতো, তাহলে কোনোভাবেই এত বিপুল পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে যেতে পারে না। এবং এই গত 2 মাস ধরে কিন্তু বিভিন্ন এলাকা দিয়ে ক্রমাগতভাবে পালাচ্ছে। বিভিন্ন খবর প্রকাশ হচ্ছে ন্যূনতম জনপ্রতি 20 লাখ টাকা, এমনও আছে যে কোটি টাকা দিয়েও অনেকে পার হচ্ছে। এবং সীমান্ত এলাকায় ইতিমধ্যে বেশ কিছু চক্র গড়ে উঠেছে যারা এখন এই ব্যবসা করছে। আগে তারা গরু চোরাচালান করতো, এখন এই আওয়ামীদেরকে নিয়ে চোরাচালানি করছে, অর্থাৎ আওয়ামীদেরকে পার করছে। আর আগে হচ্ছে এই চক্রগুলি করলো সীমান্তের অন্যান্য পণ্য, গরু, ছাগল, মহিষ, এগুলি চোরাচালান করতো। এখন তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের চোরাচালান কাজে ব্যস্ত আছে। সেই খবরগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশ হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।